যদি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া তারা যদি দিতে পারে এই আইনে, তাহলে বাংলাদেশ কেন দিতে পারবে না এবং মালয়েশিয়া কেন বাংলাদেশ থেকে এই আইনে কর্মী নেবে না? আজকের এই পর্বে অবিশ্বাস্য সুসংবাদের হাতছানি দিচ্ছি। প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট তিনি মালয়েশিয়া সফরে যাচ্ছেন এবং সেখানে তিনি 3 দিন অবস্থান করবেন 13ই আগস্ট পর্যন্ত। তো সেই 13ই আগস্ট পর্যন্ত 3 দিনের মধ্যে আমাদের মালয়েশিয়া প্রবাসকামী তথা প্রবাসী ভাইদের জন্য অবিশ্বাস্য সুসংবাদ আসছে। এটি আমরা মোটামুটি নিশ্চিত করে বলতেই পারি। আজকে পর্যন্ত অর্থাৎ স্মরণকালের মধ্যে শ্রমবাজারের, বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজারের এরকম সুসংবাদ আমরা কখনোই প্রত্যাশাও করিনি। সেটি হয়তোবা আসতে যাচ্ছে এই সফরের মধ্য দিয়ে। আপনারা জানেন যে মালয়েশিয়ায় অনুমোদিত বিদেশি শ্রমিকের সংখ্যা 25 লাখ। অর্থাৎ মালয়েশিয়া সরকার তাদের যে শ্রম আইন, সে শ্রম আইনের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা তারা অলরেডি 25 লক্ষ অনুমোদন করে রেখেছে। এর মধ্যে মাত্র 20 লাখ কর্মী বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেই 20 লাখ কর্মী কিন্তু তারা আবার নিয়মিত না, অনেকে দেশে আসছেন আবার কেউ কেউ যাচ্ছেন। এভাবে মানে যাওয়া আসার র্যান্ডম সিস্টেমের মধ্যে মোটামুটি মোটা দাগে বলা যায় যে 20 লক্ষ কর্মী মালয়েশিয়াতে তারা আছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ কর্মীর ঘাটতি মালয়েশিয়াতে সকল সময়ের জন্য রয়ে গেছে। তো সেই 5 লক্ষ কর্মীর ঘাটতি যদি মালয়েশিয়া পুষিয়ে নিতে যায় তাহলে কিন্তু এই 5 লক্ষ কর্মী নিতে হবে তাদেরকে। আর মজার বিষয় হলো বর্তমানে যে 20 লক্ষ কর্মী মালয়েশিয়াতে র্যান্ডম কাজ করছেন যাওয়া আসার মধ্য দিয়ে, তার মধ্যে সর্বশীর্ষে রয়েছে বাংলাদেশি কর্মীরা। অর্থাৎ আরও যে 14টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া কর্মী নেয়, সেই 14টি কান্ট্রির মধ্যে বাংলাদেশি কর্মীর সংখ্যা রয়েছে শীর্ষে। তো সব কিছু ঠিক থাকলে প্রতি বছর 2 লক্ষ কর্মী পাঠাতে পারে বাংলাদেশ। যদি মালয়েশিয়ার শ্রমবাজার যদি চলমান থাকে তাহলে 2 লক্ষ কর্মী পাঠাতে পারে বাংলাদেশ। আর আমার আজকের এই ভিডিওতে শুরুতে যেটি বলছিলাম যে অবিশ্বাস্য সুসংবাদ যেটি আসতে যাচ্ছে সেটিও আলোচনা করছি খুব অল্প সময়ের মধ্যেই। তাহলে 2 লক্ষ কর্মী যদি প্রতি বছর পাঠানো যায় সেক্ষেত্রে 6 বছরে অর্থাৎ 6 বছরের জন্য কিন্তু অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার এই 25 লক্ষ কর্মীর। তো সেই ক্ষেত্রে 6 বছরে কিন্তু বাংলাদেশ থেকে 12 লক্ষ কর্মী যাওয়া সম্ভব। তবে যে প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হয় তা অত্যন্ত দুঃখজনকভাবে আন্তর্জাতিক শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু। অর্থাৎ এটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে এবং এই বিষয়টি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু জোরালোভাবে উপস্থাপন করবেন। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে এটি নিশ্চিত হয়েছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর ন্যায্য নিয়োগের সাধারণ নীতি ও কর্মপরিকল্পনা নির্দেশনা সেটি ইংরেজিতে জেনারেল প্রিন্সিপাল অ্যান্ড অপারেশনাল গাইডলাইন ফর ফেয়ার রিক্রুটমেন্টের মূল নীতি হলো সকল খরচ বহন করবে নিয়োগকর্তা। অর্থাৎ একটা কর্মী যখন মালয়েশিয়াতে যাবে এবং যাদের অনুমোদন হবে তাদের সকল খরচ কিন্তু বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি বা নিয়োগকর্তা। এটি কিন্তু মালয়েশিয়া যারা কর্মী নিচ্ছেন এর আগেও, বিশেষ করে আরও সোর্স কান্ট্রিগুলো থেকে যারা নিচ্ছেন, অনেক দেশ থেকে কিন্তু এভাবেই কর্মী নেওয়া হচ্ছে। তো সকল খরচ যখন কোম্পানি বহন করবে সেক্ষেত্রে একটা কর্মীর পাসপোর্ট, তারপরে মেডিকেল, তারপরে আপনার ভিসা প্রসেসিং, বিমান টিকিট, যাতায়াত, এই সকল কিছু কিন্তু বহন করবার কথা সংশ্লিষ্ট কোম্পানির। অথচ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো। তো এই আইন মেনে ইতোমধ্যেই কিন্তু থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া তারা কিন্তু কর্মী পাঠাচ্ছে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়ার নিয়োগকর্তারা কিন্তু এই আইন মেনেই সেই দেশগুলো থেকে কর্মী তারা আনছেন ইতোমধ্যে। এবং পাশাপাশি নেপাল এবং ভারত থেকে আংশিকভাবে এই প্রক্রিয়ায় কর্মী কিন্তু মালয়েশিয়াতে ঢুকছে এবং
সংশ্লিষ্ট নিয়োগকর্তারা তারা নিয়ে আসছেন কর্মীদেরকে, এবং ভারত এবং নেপালও তারা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যেই পাঠাচ্ছে। অথচ দুঃখজনক হলেও সত্য, সর্বশীর্ষে বাংলাদেশ থাকা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না। তো এই আইন মেনে যদি কর্মী পাঠানো যায়, তাহলে পাসপোর্ট ফি, মেডিকেল ফি, বিমানের টিকিট সহ বিভিন্ন খরচ বাবদ উল্টো নিয়োগকর্তাকেই কিন্তু প্রত্যেকটা কর্মীর পিছনে 1,50,000 টাকা করে দিতে হবে, এবং সেই 1,50,000 টাকা কিন্তু বাংলাদেশে আসবে। অর্থাৎ কর্মী মালয়েশিয়াতে যাওয়ার আগেই সেই 1,50,000 টাকা কিন্তু কর্মী যে দেশ থেকে আসবে সেই দেশে চলে আসবে। এটি কিন্তু সিস্টেম, এবং এই সিস্টেমে কিন্তু সোর্স কান্ট্রি যেগুলো বললাম, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা অন্যান্য কান্ট্রি, সে দেশগুলো থেকে কিন্তু আনা হচ্ছে অলরেডি। তাহলে উল্টো যদি বাংলাদেশকে 1,50,000 টাকা পার শ্রমিক প্রতি দিতে হয়, যদি বছরে 2 লক্ষ কর্মী বাংলাদেশ পাঠাতে পারে, তাহলে শ্রমিক যাওয়ার আগেই 3,000 কোটি টাকা বাংলাদেশে চলে আসছে মালয়েশিয়া থেকে। অর্থাৎ মালয়েশিয়া বিভিন্ন নিয়োগকর্তা বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে এই টাকাটা কিন্তু বাংলাদেশে ঢুকছে। এভাবে যদি আসে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে 6 বছরে প্রায় 18,000 কোটি টাকা বাংলাদেশে চলে আসবে মালয়েশিয়া থেকে। কিন্তু বর্তমান যে সিস্টেমে কর্মী যাচ্ছে, অর্থাৎ আইএলওর যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুসরণ না করে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে। এই সিন্ডিকেট এবং দালাল চক্র, তাদের বদৌলতে এই সিস্টেমে মালয়েশিয়াতেই চলে যাবে প্রায় 60,000 কোটি টাকা, এটি বাংলাদেশ থেকে চলে যাবে। তাহলে হবার কথা ছিল উল্টোটা, অর্থাৎ 6 বছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে 18,000 কোটি টাকা, সেটি না এসে উল্টো চলে যাচ্ছে। তো এই আন্তর্জাতিক আইন মেনে কর্মী নেয়ার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবারের সফরে তিনি জোর প্রচেষ্টা চালাবেন। যদি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া তারা যদি দিতে পারে এই আইনে, তাহলে বাংলাদেশ কেন দিতে পারবে না, এবং মালয়েশিয়া কেন বাংলাদেশ থেকে এই আইনে কর্মী নেবে না? এটি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জোর দাবি জানাতে পারেন, এবং এটি তিনি করে আসবেন আমরা আশা করছি। কারণ আমরা জানি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কিন্তু একেবারে গলায় গলায় পীড়িত অনেক আগে থেকেই। তো সেটি যদি হয়, তাহলে তিনি যেহেতু সফরে যাচ্ছেন, অন্যান্য দেশ যদি এই সুবিধাগুলো পায়, তাহলে কেন বাংলাদেশ পাবে না? এবং আমরা যতটুকু জেনেছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু অনেকটাই নিশ্চিত করেছেন যে এই শ্রমবাজার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এই ধরনের বার্গেনিংয়ের মধ্যে তিনি যাবেন। এবং আজকে আমাদের প্রেস সচিব, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব শফিকুল আলম, তিনিও কিন্তু অনেকটাই এরকম ইঙ্গিত দিয়েছেন। তো এটি যদি হয়, তাহলে আমাদের কর্মী ভাইদের জন্য কিন্তু অবিশ্বাস্য সুসংবাদ অপেক্ষা করছে। এ কারণেই আমাদের কর্মী ভাইদের টাকা তো লাগবেই না, অভিবাসন ব্যয় তো মালয়েশিয়াতে যেতে লাগবেই না, পাশাপাশি প্রত্যেক কর্মী মালয়েশিয়া থেকে উল্টো আরও বাংলাদেশে বসে যাবার আগেই 1,50,000 টাকা তারা মাথাপিছু পেয়ে যাবেন। তো এটি আমরা প্রত্যাশা করতেই পারি, বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। তিনি এই প্রক্রিয়াটি অবশ্যই নিশ্চিত করে তারপরে মালয়েশিয়া থেকে ফেরত আসবেন। কারণ যেহেতু তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আনোয়ার ইব্রাহিম, এবং আনোয়ার ইব্রাহিমেরও কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে কিছু দাবি দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে উপদেষ্টা মহোদয় যদি দাবি দেওয়া পূরণ করতে পারেন, তাহলে তার দাবি দেওয়া কিন্তু আনোয়ার ইব্রাহিম অবশ্যই পূরণ করবেন। আমরা সে প্রত্যাশায় রইলাম। বেশি সময় নয়, আর মাত্র 2-3 দিনের মধ্যে আমরা হয়তো এরকম একটি সুসংবাদ পেতে যাচ্ছি। তো প্রিয় দর্শক, মানুষ কিন্তু বাঁচে আশায় এবং প্রত্যাশায়, আমরাও সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।